নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড লিখেছেন লিউইস ক্যারল। এটি একটি নোভেলা, এটি একটি সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি। এটার গল্পটা শুরু করার আগে এটা সম্পর্কে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, সেগুলো আমি আগেই বলে দিচ্ছি। এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের ফুল টাইটেল হলো অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। এটার টোটাল চ্যাপ্টার রয়েছে 12টি। এটাতে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ন্যারেটিভ পাবো। এটা লেখা হয়েছিল ইংলিশে। এটা প্রকাশিত হয় 1865 সালে। এটার টিউন হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এবং অ্যাভানকুলার। এটা লেখা হয়েছিল পাস্ট টেন্সে। এর সেটিং হচ্ছে ভিক্টোরিয়ান এরা, ইংল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড। এটার প্রোটাগনিস্ট, মেন ক্যারেক্টার হলো অ্যালিস। এটার মধ্যে যেসব থিম আছে সেগুলো বলে দিই। প্রথম নাম্বার, ট্র্যাজিক অ্যান্ড ইনএভিটেবল লস অফ চাইল্ডহুড অ্যান্ড ইনোসেন্স। নেক্সট, লাইফ অ্যাজ এ মিনিংলেস পাজেল। নেক্সট, ডেথ অ্যাজ এ কনস্ট্যান্ট অ্যান্ড আন্ডারলাইং মিনাস। এর মোটিভগুলো আমি বলে দিই। এর মোটিভগুলো হলো ড্রিম, সাবভার্সন, ল্যাঙ্গুয়েজ, কিউরিওসিটি, ননসেন্স, কনফিউশন ইত্যাদি। এখানে আমরা যে ক্যারেক্টার দেখতে পাবো সেগুলো হলো অ্যালিস, দ্য হোয়াইট র্যাবিট, দ্য মাউস, দ্য গ্রে ফন, দ্য ডোডো, দ্য লরি, দ্য এগলেট, দ্য নেইভ অফ হার্টস, প্যাট, বিল দ্য লিজার্ড, পাপ্পি, দ্য ক্যাটারপিলার, দ্য ডোরমাউস, দ্য কুইন অফ হার্টস, দ্য ডাসেস, সেহিয়ার ক্যাট, দ্য হ্যাটার, দ্য মার্স হেয়ার। উদ্ভট কল্পনাকে কেমন সুন্দর করে সাজানো যায় তারই এক জ্বলন্ত উদাহরণ এই বইটি। এই বইটির সঙ্গে আমাদের দেশের মানে ভারতবর্ষের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতীর অনেকখানি মিল আছে। অ্যালিস ঘুমের ঘোরে স্বপ্ন দেখল যে সে পাতালে গিয়ে পোশাক পরা জানোয়ারদের আর তাদের তাসের রাজা রানীদের সঙ্গে আলাপ পরিচয়, খাওয়া দাওয়া ইত্যাদি করছে। এই বইতে মজার গল্পের আড়ালে কোনো কোনো লোককে, কোনো কোনো বিষয়কে বিদ্রূপ করা হয়েছে। লুইস ক্যারল, যার সত্যিকারের নাম ছিল চার্লস ডডসন। লুইস ক্যারল চার্লস ডডসনের ছদ্মনাম। তিনি ছিলেন একজন গণিতজ্ঞ এবং গণিত শাস্ত্রের অধ্যাপক। অ্যালিস লিডেল বলে একটি ছোট মেয়ে ছিল এবং তার বন্ধুদের গল্প বলার জন্য ছদ্মনামে এই বইটি লিখেছেন লিউইস ক্যারল। এই বইটির প্রথম লাইনে আমরা দেখতে পাবো, লাইনটা এরকম আছে: Alice was beginning to get very tired of sitting by her sister on the bank and of having nothing to do. Once or twice she had peeped into the book her sister was reading, but it had no picture, no conversations in it. And what is the use of a book? thought Alice, without picture or conversation. সেদিন ছিল খুবই গরম, শুধু চুপচাপ বসে থাকা। কাজেই অ্যালিসের ঘুম পেয়ে যাচ্ছিল। ওর দিদি পাশে বসে একটা বই পড়ছিলেন, কিন্তু তাতে ছবি নেই আর কোনো ছড়াও নেই। বই আবার কি জন্যে মানুষ পড়বে? হ্যাঁ, সে মনে মনে ভাবছে যে ঘুমিয়েই পড়বে, পড়লো তাই। এমন সময় দেখে যে ওর পাশ দিয়ে একটা খরগোশ হেঁটে যাচ্ছে। অবশ্যই তাতে আর আশ্চর্য হবার কি আছে, কিন্তু এ আশ্চর্য সত্যি হলো এবং ওর চোখ থেকে সব ঘুম চলে গেল যখন দেখলো যে খরগোশটি রীতিমতো কোট প্যান্টুলুন পরা সাহেব। শুধু তাই নয়, সে আবার ওর সামনেই ওয়েস্ট কোটের পকেট থেকে একটা চেন শুদ্ধ ঘড়ি বার করে সময় দেখে আপন মনেই বললে, ইস, বড্ড দেরি হয়ে গেল, ওহ কি করি গো। সাহেব তো হন হন করে এগিয়ে গেল। অ্যালিস কিন্তু ওকে দেখে এতই অবাক হয়ে গিয়েছিল যে কোথায় খরগোশটা যায় তা না দেখে আর স্থির থাকতে পারল না। সেও পিছন পিছন ছুটল। কিছু দূর গিয়ে খরগোশটা একটা প্রকাণ্ড গর্তের মধ্যে ঢুকে পড়ল, আর অ্যালিসও আর কিছু না ভেবে লাফিয়ে পড়ল সেই গর্তের মধ্যে। কিছুক্ষণ এমনি করে হেঁটে নেমে যাওয়া যাচ্ছিল, কিন্তু একটু পরেই গর্তটা কুয়োর মতো সোজা নিচু হয়ে গেছে। সে অন্ধকারে পা বাড়াতে গিয়ে একেবারে নিচে পড়তে লাগলো। প্রথমটা ভয় হচ্ছিল অ্যালিসের, কিন্তু অনেকক্ষণ ধরে পড়ার পরও যখন দেখলো ও
কুয়োর নিচে এসে পৌঁছায়নি তখন ওর একটুখানি ভরসা হলো। এমনও মনে হতে লাগলো যে সেই গর্তটা একেবারে পৃথিবীর পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আর যদি এমন হয় তাহলে কিন্তু মন্দ হতো না। অনেকক্ষণ ধরে পড়তে পড়তে শেষকালে ধপাস করে এক জায়গায় গিয়ে পড়ল। যেখানে গিয়ে পড়ল সেখানে কতগুলো শুকনো পাতা জড়ো করে রাখা ছিল বলে কিছু তার ক্ষতি হলো না এবং বিশেষ কিছু ব্যথাও লাগলো না। তখনই সে উঠে দাঁড়ালো। সামনে আর একটা লম্বা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই খরগোশ সাহেবটি চলছে দেখা গেল। অ্যালিস খুব জোরে পা ফেলে শিগগিরই ওর কাছাকাছি পৌঁছালো। সাহেব তখন আপন মনেই বলছে, তাই তো, বেলা আর বিশেষ কিছু রইল না, কি করা যায়, বিশেষ চিন্তার বিষয় হয়ে গেল আমার। একটু পরেই একটা বাঁকের মুখ ঘুরে আর তাকে দেখা গেল না। অ্যালিস এসে পড়ল একটা ঘরে। ঘরের ওপর থেকে কতগুলো আলো ঝুলানো, আর বিশেষ কোনো আসবাবপত্র ছিল না। থাকার মধ্যে একটা 3 পেয়ে টেবিল আর তার উপর ছোট্ট একটা সোনার চাবি দেখতে পেল। চাবিটা এতই ছোট যে ঘরের কোনো দড়ি তাতে খোলা গেল না। বেচারা হতাশ হয়ে চাবিটা আবার টেবিলে রেখে দিতে যাবে এমন সময় নজর পড়ল একটা ছোট পর্দার আড়ালে ছোট্ট একটি দরজার ওপর। দরজাটা অবশ্য চাবিটা দিয়ে খোলা গেল, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হলো না, কেননা এই দরজাটার বাইরে যাবার যে পথ সেটা এতই সরু যে তাতে বড় গোছের একটা ইঁদুর যেতে পারে, আর কিছু যেতে পারবে না। অ্যালিস একবার উঁকি মেরে দেখল যে রাস্তার ওপারে বিশেষ একটি চমৎকার ফুল বাগান, সেখানে অজস্র ফুল ফুটে আছে, কিন্তু সে সেখানে যাবে কি করে? ও সেখান থেকে ফিরে আরও অন্য কোনো চাবি পায় কিনা অন্য কোনো দরজার জন্য সেটা খুঁজতে গিয়ে টেবিলের ধারে এসেছে। দেখে একটা শিশি করে ওষুধের মতো কি একটা রাখা আছে, তার গায়ে লেবেল আটা এবং সেই লেবেলটার উপর লেখা আছে খেয়ে ফেলো। শিশিটা আগে ওখানে ছিল না, কিন্তু কোথা থেকে এলো তা না ভেবেই সে সোজাসুজি ওষুধটা খেয়ে ফেললো। তারপরেই সে ছোট হয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সে এসে প্রায় 10 ইঞ্চিতে ঠেকলো। ওর তখন মনে আনন্দ হয়েছে। এইবার তাহলে সে ওই ছোট্ট দরজাটা দিয়ে যেতে পারবে। তাড়াতাড়ি সে দূরের কাছে গিয়ে দেখলো যে দরজাটা যাবার সময় ভুল করে বন্ধ করে গিয়েছিল, আর তার চাবিটাও ওই টেবিলের উপর। কি করবে ভাবছে, এমন সময় নজর পড়লো টেবিলের তলায় একটা ছোট বাক্সের ওপর। তার মধ্যে একটা পিঠে আছে, তাতে লেখা আছে খেয়ে ফেলো। সে তখনই সেটা খেয়ে ফেললো। খাওয়ার সঙ্গে সঙ্গে সে আবার বড় হতে লাগলো। প্রথমটা খুব মজা লাগলো, কিন্তু শিগগিরই ব্যাপারটা সঙ্গীন হয়ে দাঁড়ালো যখন ওর মাথা গিয়ে ঠেকলো ছাদে। তখন ও তাড়াতাড়ি টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে বাগানে যাবার দরজাটা খুলে ফেললো। কিন্তু কি করে, সে দৌড় দিয়ে তো তখন ও আর যেতে পারবে না। দেহ তো দূরের কথা, কোনো রকমে শুয়ে পড়ে একটা চোখ দিয়ে শুধু বাগানটিকে দেখতে পারবে, কারণ তার আকৃতি এখন বড় হয়ে গেছে। অ্যালিসের তখন কাঁদতে ইচ্ছে করলো আর কেঁদে ফেললো। এত কাঁদলো যে দেখতে দেখতে সেখানে একটা ছোট জলাশয়ের মতো হয়ে গেল তার চোখের জলে। কিছুক্ষণ পরে দূরে পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে চেয়ে দেখলো যে আগেকার সেই খরগোশ সাহেবটি ফিরে আসছে। এবারে তার বেশভূষা আরো বেশি, উপরন্তু হাতে নতুন এক জোড়া দস্তানা আর প্রকাণ্ড একটা পাখা। সে বোধ হয় না বকবক করে থাকতে পারে না, কারণ এবারেও সে বকতে বকতে আসছিল। ওহ, রানী যা চটে যাচ্ছে না আমার উপরে মায়েরি, বড্ড দেরি হয়ে গেল। এসব বলতে বলতে সে আসছে। খরগোশটি সবে কাছাকাছি আসতে আরম্ভ করেছে। অ্যালিস এমন সময়ে ওটাকে ডাকলো, ডেকে বলল, ও মশাই শুনছেন? আমার কথা শুনেই সাহেব চমকে উঠল। তিরিং করে লাফিয়ে উঠে দস্তানা তস্তানা ফেলে ছুটে পালিয়ে গেল। অ্যালিস তো অবাক, এ পোড়া দেশের সবাই কি এরকম বিচ্ছিরি? কি আর করবে, ও সেই দস্তানাটা আর পাখাটা কুড়িয়ে নিয়ে পাখাটা দিয়ে হাওয়া খেতে লাগলো। কিন্তু একটু হাওয়া খাওয়ার পরেই সে দেখলো যে হাওয়া খেতে খেতে সে আবার ছোট হয়ে যাচ্ছে। দেখতে দেখতে যখন সে প্রায় 1 হাতে লম্বাতে এসে পৌঁছালো, তখন তার মাথায় গেল যে নিশ্চয়ই ওই খরগোশের জিনিসগুলোর জন্যই এমন হচ্ছে। সে তাড়াতাড়ি সেগুলো ফেলে দিল, কিন্তু ততক্ষণে সে আরো ছোট হয়েছে। ওগুলো আর একটু হাতে থাকলেই হয়তো একেবারে মিলিয়ে যেত সে ছোট হতে হতে। যাই হোক, আবার সে তাড়াতাড়ি দৌড়ের কাছে গেল, কিন্তু এবারেও সেই বিভ্রাট দৌড় চাবিটা টেবিলের উপর। তার ওপর আবার পা পিছলে সেই চোখের জলের পুকুরে সে পড়ে গেল। একটু দূরে ততক্ষণে একটা ছপ শব্দ পাওয়া যাচ্ছিল। অ্যালিস সাঁতার কেটে কাছাকাছি এগিয়ে গিয়ে দেখলো কতগুলো বৃহদাকার কি সব জানোয়ার আসছে।
একটাকে তো জলহস্তি বলেই তোর মনে হলো, কিন্তু শেষে নিজে ছোট হয়েছে সেটা তার মনে পড়লো। সে ছোট হয়েছে এটা মনে পড়াতে আর একটু ভরসা করে চেয়ে দেখলো সেটা একটা ইঁদুর। ইঁদুরকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা এখানে বেড়াল পাওয়া যায় না? সে কথা কানে যাওয়া মাত্র ইঁদুর এক লাফে খানিকটা দূরে গিয়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলো। অ্যালিস তখন তাড়াতাড়ি সামলে নেবার জন্য বলল, আমার বড় অন্যায় হয়ে গেছে। আমার মনে ছিল না যে তোমরা বেড়ালদের দেখতে পারো না। ইঁদুর বেশ একটু ঝেঁঝে জবাব দিল, আমার মতো অবস্থায় পড়লে কে দেখতে পারতো শুনি? ইঁদুর রাগ করে চলে যায়। এটা দেখে মিনতি করে সে বলল, ইঁদুর ভাই, লক্ষ্মীটি আমার, আমি আর কুকুর বেড়ালের কথা বলবো না, আমায় ফেলে চলে যেও না। ইঁদুর তখন একটু নরম হয়ে বলল, আচ্ছা চলো আগে পাড়ে যাওয়া যাক, তারপর দুঃখের কথা বলি। তখন ওরা সাঁতার কেটে ঘরের যে অংশটা তখনও শুকনো ছিল সেখানে গিয়ে উঠল, কিন্তু সেখানে তখন আর জায়গা হয় না এমন অবস্থা। কত রকমের জন্তু আর পাখি জড়ো হয়েছে সেখানে তার ঠিক নেই। সকলেই ভিজে সপসপে হয়ে উঠেছে। কাজেই প্রথম দুর্ভাবনা হলো যে জল কি করে শুকায়। ইঁদুর নিরস ইতিহাসের গল্প বলতে শুরু করলো। তার বিশ্বাস ছিল যে তাতেই শুকাবে, কিন্তু তাতে বিশেষ কিছু সুবিধে হলো না। তখন ডোডো পাখি বলল, এসো সকলে মিলে দৌড়াদৌড়ি করা যাক। খানিকটা ছুটোছুটি করার পর সবাই বললে, কে ফার্স্ট হলো বলো শিগগির। তখন ডোডো গম্ভীরভাবে বলল, সবাই ফার্স্ট হয়েছে, এবার প্রাইজ প্রাইজ কি দেওয়া হবে? তাই তো, এ বিপদে কে রক্ষা করে? অ্যালিসের কাছে ছিল কিছু মিষ্টি, সে তখন তাই বার করে ভাগ করে দিতে লাগলো। সেটাই হলো প্রাইজ। ওরা মনের আনন্দে খাচ্ছে, এমন সময় ব্যস্ত সমস্তভাবে দেখা দিলেন আমাদের সেই খরগোশ সাহেব। খরগোশ এবারেও বকছে আপন মনে। সে বলছে, হায় হায়, কোথায় সেগুলো ফেললুম গো? কি হবে? এবার আমার প্রাণদণ্ড নিশ্চিত। এ অপরাধ মহারানী নিশ্চয়ই মাফ করবেন না। বকতে বকতে চলেই যাচ্ছিল, হঠাৎ নজর পড়ল অ্যালিসের দিকে। সে বলে উঠল, এই মেরি, এখানে কি হচ্ছিস রে? যা শিগগির বাড়ি থেকে আমার জন্য একজোড়া দস্তানা আর একটা পাখা নিয়ে আয় শিগগির। অ্যালিস বুঝতেই পারল যে ওকে সে জি মনে করেছে। ওর খুব হাসি পেতে লাগলো, কিন্তু তবুও মনে করলো যে এনেই দেওয়া যাক ওর পাখা আর দস্তানাটা। সামনেই একটা ছোট্ট কাঠের বাড়ি, দোরের ওপর লেখা সাদা খরগোশ। সে আস্তে আস্তে দৌড় ঠেলে ভেতরে ঢুকলো। সেখানে গিয়ে দস্তানা নিয়ে বেরিয়ে আসলেই তো হয়। তা না করে টেবিলের ওপর বোতলে একটা মিষ্টি মিষ্টি জলের মতো কি রয়েছে, এটা দেখে তাড়াতাড়ি সবটা সে খেয়ে ফেললো। আর যায় কোথায়, সঙ্গে সঙ্গে সে এমন বড় হতে শুরু করলো যে খরগোশের বাড়িতে তার আর জায়গায় ধরে না। বাড়িটা ভেঙে পড়ে আর কি। খরগোশের খুব ভয় আর রাগ হলো। এ ভয়ে খানিকটা ছোটোছুটি করে শেষকালে রেগে বন্ধু টিকটিকির সঙ্গে মিলে ঢিল ছুঁড়তে শুরু করলো। ঢিলগুলো কিন্তু ভেতরে যায় আর মিষ্টি পুলি পিঠে হয়ে যায়। অ্যালিসের তো মজাই হলো, সেও টপাটপ খেয়ে ফেলতে লাগলো সেই পুলি পিঠেগুলো। সেইগুলো খেয়েই কিন্তু উপকার হলো, অ্যালিস আবার ছোট হতে লাগলো। দরজা দিয়ে যাবার মতো ছোট হতেই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। কিন্তু খরগোশের তখনও রাগ মরেনি। বেরোতেই খরগোশ আর টিকটিকি ওকে তাড়া করছিল। ভাগ্যিস কাছে একটা বন ছিল, অ্যালিস তাড়াতাড়ি সেই বনে পালিয়ে গেল। কিন্তু অ্যালিসের দৈর্ঘ্য তখন 3 ইঞ্চির বেশি নয়। কি করে আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, এটাই সে ভাবতে লাগলো। একটা গুবরে পোকাকে ব্যাঙের ছাতার ওপর শুয়ে থাকতে দেখে তার কাছে জিজ্ঞেস করলো। গোড়ার দিকে ওই গুবরে পোকাটা অ্যালিসের কথা তো শুনতেই চায় না। তারপর যদিও বা একটুখানি শোনে, তারপর সে একটু শুনতে শুরু করলো। অ্যালিস 3 ইঞ্চির বেশি লম্বা হতে চাই শুনে একেবারে সে অবাক হয়ে গেল, কারণ গুবরে পোকাটা নিজে ওর চেয়ে বেশি লম্বা নয়। যাই হোক, শেষ পর্যন্ত গুবরে পোকাটা অ্যালিসকে বলল যে আমি যে ব্যাঙের ছাতায় বসে আছি তাই একটু ভেঙে খেলে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে। সে ছাতাটার আবার অন্য দিক খেলে আবার সে লম্বা হয়ে যাবে, আর অন্য দিক খেলে বেটে হয়ে যাবে। দুদিক থেকেই একটু একটু করে খেলো অ্যালিস এবং নিজের অবস্থায় সে ফিরে এলো। কিন্তু তারপর সে কোথায় যাবে? একটা বাড়ি, সেটা হলো ছোট রানীর বাড়ি। সেখানে সে উঁকি মেরে দেখলো যে রানীর সঙ্গে তার চাকরানি খুব মারামারি করছে। ব্যাপার বিশেষ সুবিধার নয় দেখে সে সেখান থেকে কেটে পড়ল। আসবার সময় রানীর বাড়ির বাইরে একটা বিড়াল বসে আছে দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা পুষি ভাই, আশেপাশে সব কারা থাকে বলতে পারো? বিড়ালটা একটু হেসে থাবা নেড়ে বলল,
এ পাশে থাকে একটা কালো খরগোশ আর ও পাশে থাকে এক টুপিওয়ালা, দুটোই পাগল। শুনে অ্যালিস প্রথমটায় খুবই দমে গেল, কিন্তু কি আর করবে, গুটিসুটি মেরে খরগোশের বাড়ির দিকেই সে গেল। গিয়ে সে দেখলো বাইরে বসে আছে খরগোশ আর টুপিওয়ালা, আর একটা কাঠবিড়াল চা খাচ্ছে। ওকে আসতে দেখেই ওরা তেড়ে উঠল, জায়গা নেই, জায়গা নেই, এখানে জায়গা নেই, চলে যাও। অ্যালিস খুব রেগে গিয়েছিল, বলল, খুব আছে, অনেক জায়গা আছে, বলে সে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। ওদের সঙ্গে একটু আলাপ করেই অ্যালিস বুঝতে পারলো যে এরা বদ্ধ পাগল। তবুও একটু গল্পগুজব করে ওদের সঙ্গে একটু চা খেয়ে আস্তে আস্তে সে সরে পড়ল। এবারে একেবারে রানীর বাগানে গিয়ে সে উপস্থিত হলো। এদেশের রাজা রানী আর তাদের সৈন্য সামন্ত সবই হচ্ছে তাসের। মহারানীর মেজাজ খুব কড়া, শোনা গেল তিনি একটুতেই লোকের গর্দান কেটে নেওয়ার হুকুম দেন। অ্যালিস যখন গিয়ে সেখানে পৌঁছালো তখন মহারানী ছোট রানীর সঙ্গে বল খেলছিলেন। ও দেখে সে অবাক হয়ে গেল যে বল খেলার কোনো নিয়মই তারা মানছে না। দুই রানীতে শিগগিরই ঝগড়া বেঁধে গেল। শেষে মহারানী রেগে ছোট রানীর মাথা কেটে নেবার হুকুম দিল। তারপর তার দৃষ্টি পড়ল অ্যালিসের দিকে। তিনি একজন অনুচর দিলেন অ্যালিসের সঙ্গে। সে ওকে খানিকটা ঘুরিয়ে এনে রাজসভায় হাজির করলো। শোনা গেল হরতনের গোলাম মহারানীর খানিকটা আচার চুরি করে খেয়েছে, তারই বিচার হবে। ওরা যখন গেল রাজসভা তখন লোকে লোকারণ্য। যত রকমের পাখি আর জন্তু আছে সবাই হাজির হয়েছে। সিংহাসনে রাজা রানী বসে আছে, সামনের টেবিলে আচারটা সাজানো। অ্যালিসের তো দেখেই ঠোঁটে জল এসে গেল, আর সবাই ভিড় করে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আগেকার সেই সাদা খরগোশটি একটা শিঙাতে ফু দিয়ে হাত জোর করে কাগজ নিয়ে একপাশে সেজে গুজে দাঁড়িয়ে। তাকেই রাজা হুকুম দিলেন, তোমার অভিযোগ পড়ে শোনাও। খরগোশ শিঙায় 3 বার ফু দিয়ে কাগজের তারাটা খুলে দিয়ে তার অভিযোগ পড়তে শুরু করলো। মহারাজ গম্ভীরভাবে হুকুম দিলেন, সাক্ষী ডাকো। প্রথম সাক্ষী। খরগোশ চেঁচামেচি শুরু করে দিল, কই হে, প্রথম সাক্ষী হাজির। প্রথম সাক্ষী আমাদের সেই টুপিওয়ালা। সে এক বাটি চা আর খানিকটা রুটি হাতে নিয়ে আদালতে ঢুকলো। একেই এর মাথায় গোলমাল ছিল, তার উপর আদালতের কাণ্ড কারখানা আর মহারানীর রক্তচক্ষু। সে ভয়ে একেবারে যাতা বলতে শুরু করে দিল। তখন মহারাজ বললে, ওকে বিদায় করে দাও, এরপরের সাক্ষীকে ডাকো। সে বেচারা তো ছাড়া পেয়ে জুতো ছাতা ফেলেই একেবারে দৌড় দিল। মহারানী সঙ্গে সঙ্গেই একজনকে হুকুম দিলেন, ওর মাথাটা কেটে ফেলো। কিন্তু তার অনুচরেরা ধরবে কি, সে তো তখন একেবারে অদৃশ্য হয়ে গেছে। পরের সাক্ষীর ডাক পড়ল অ্যালিসকে। অ্যালিস কিন্তু ইতিমধ্যে লম্বা হতে শুরু করেছিল। যেমনই সে তাড়াতাড়ি সাক্ষীর কাঠগড়ায় উঠতে যাবে, তার পোশাকে লেগে জুরিদের বেঞ্চি উল্টে জুরিরা ঘরময়ে ছড়িয়ে পড়ল। অ্যালিস তো মহা অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি আবার ওদের কুড়িয়ে বেঞ্চিতে বসিয়ে দিল। ওরা নিজেরা কিন্তু বিশেষ বিচলিত হলো না। মহারাজা জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই বিষয়ে? অ্যালিস বলল, কিচ্ছু না। একেবারেই কিছু জানো না? না। মহারাজা বললেন, এটা একটা খুব দরকারি কথা বটে। খরগোশ বললেন, দরকারি না বাজে কথা? বাজে কথাই বলুন। তারপর হঠাৎ তিনি অ্যালিসের দিকে চেয়ে বললেন, আমাদের আইনে আছে 1 মাইলের বেশি লম্বা হলে আর তাকে আদালতে থাকতে দেওয়া হবে না। অ্যালিস বলল, আমি তো 1 মাইল লম্বা নই। রাজা বললেন, নিশ্চয়ই তুমি 1 মাইল। রানী আবার একটু বাড়িয়ে বললেন, না না, প্রায় 2 মাইল হবে। অ্যালিস বললে, আমি যাব না। রাজা রেগে জুরিদের দিকে চেয়ে বললেন, আপনাদের রায় ঠিক করুন। রানী বললে, শাস্তিটা হয়ে যাক আগে, তারপর বিচার হবে। অ্যালিস বললে, পাগল নাকি, তাই কখনো হয়, আগে বিচার হবে? রানী বললেন, চুপ চুপ কর। অ্যালিস বলল, কখনো চুপ করব না। মহারানী বলল, এক্ষুনি ওর মাথাটা কেটে ফেলো। অ্যালিস ঠোঁট উল্টে বললে, বইয়েই গেল, তোমরা আমার কি করবে? তোমরা তো একজোড়া তাস ছাড়া আর কিছু নাও। তখন সেই তাসগুলো সব যেন ওর ঘাড়ের ওপর এসে পড়ল। অ্যালিস ভয় পেয়ে হাত পা ছুটতে লাগলো প্রচণ্ডভাবে। আর ঠিক সেই অবস্থাতেই ওর ঘুম ভেঙে গেল। জেগে দেখল সে বাগানটাতে দিদির কোলে মাথা দিয়ে শুয়ে আছে। দিদি ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলছে, অ্যালিস, আর কত ঘুমাবি ভাই, চা যে জুড়িয়ে জল হয়ে গেল। অ্যালিস তখন উঠে বসে ওর স্বপ্নের কথা দিদিকে সব খুলে বলল। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।